হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো আর সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আসি। আমার স্বামী রোজ রাতে আমাকে পাত্তা না দিয়ে আমার স্বামীর বড় ভাইয়ের বইয়ের ঘরে চলে যেত। আমার স্বামী তার বড় ভাইয়ের বইয়ের ঘরে যাওয়ার পর থেকে দিদির কান্নার আওয়াজ শোনা যেত। আমি অনেক অনেক জিজ্ঞাসা করার পরও আমার স্বামী আমাকে কিছুই বলতো না, আর আমার স্বামীর বড় ভাইয়ের বইয়ের সাথে সাথে থাকত। একদিন আমি তার ঘরে লুকিয়ে দেখি যে তারা দুজন। তো আমার নাম রুমনা। আমি অনেক ছোট একটা ধনী পরিবারের মেয়ে ছিলাম না। আমার বাবা একটা ছোট্ট চাকরি করে। আমার আর আমার বড় ভাইয়ের লালন পালন করত। আসলে আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছিল। তারপর থেকে আজ অবধি আমাদের বাবাই আমাদের দেখাশোনা করেছেন। আমরা দুই ভাই বোন অনেক বেশি পড়াশোনা করতে পারিনি, কারণ আমাদের বাবার কাছে এত পয়সা ছিল না যে আমাদের বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারে। কিন্তু ক্লাস 12 পর্যন্ত আমি গ্রামের স্কুলে পড়েছিলাম। তারপর আমি ঘর সামলাতে থাকি, আর আমার বড় ভাই সুরেশ একটা বেসরকারি চাকরি করত। আর দিন চলে যেত মোটামুটিভাবে। ভাইয়ের উপার্জনের ফলে আমার বাবারও কিছুটা সাহায্য হয়ে যেত। আসলে বাবার উপার্জন এতটা কম ছিল যে সেই পয়সায় ঠিক করে আমাদের সংসার চলত না। কিন্তু যবে থেকে আমার ভাই উপার্জন করতে শুরু করেছে তবে থেকেই আমাদের ভালোভাবে সংসার চলতে শুরু করে। তারপর থেকে আমাদের জীবনে ভালো দিন আসতে শুরু করে, কারণ ভাইয়ের উপার্জিত টাকার পরিমাণ অনেকটাই বেশি ছিল। কিন্তু সমস্যা একটাই ছিল যে সে একটু বেশি রাগী ছিল আর খারাপ কাজে পড়ে গেছিল। প্রায় দিনই আমাদের বাড়িতে নানা রকমের লোক আসত, কিন্তু আমার বাবার কিছুই করার ছিল না, কারণ আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝার মানুষ ছিল না। এই জন্য আমরা এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কিভাবে তাকে বোঝানো যায়। ঠিক তখন একদিন আমার মামা আসে আমাদের বাড়িতে। তখন সে বলে আমাদের তার বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাহলে সে একদম ঠিক হয়ে যাবে। আমাদের তার কথা ঠিক বলেই মনে হয়। তার বিয়ে দিলে হয়তো তার ব্যবহারে পরিবর্তন আসবে, হয়তো সে এসব ভুল জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে। এই সব কিছু ভেবে আমার বাবা আমার মামাকে বলে যে একটা ভালো পাত্র খুঁজে দাও, যাতে আমার ঘরে খুশি আসে, আর তার এই রকম ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে পারি। মামা অনেক চেষ্টা করে একটা পাত্র খুঁজে বলে যে পাত্রটা অনেক ভালো, মেয়ে অনেক ভদ্র, মেয়েটা অনেক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি, কিন্তু সে তোমার সংসার অনেক ভালো করে সামলাতে পারবে। সেই জন্য আমার বাবা বলেন আমাদের কোনো জিনিসের দরকার নেই, শুধু সেই মেয়েটা ভালো হলেই হবে, যাতে সে আমার ছেলের আর আমার সংসারটাকে সামলে নিতে পারে। তখন মামা বলে আমরা রুমনার বিয়েটা ঠিক করে দিই, কারণ তোমার তো সেই রকম জমানো টাকা নেই যে বারবার খরচা করতে পারবে। দুইজনের বিয়ে একসাথে হয়ে গেলে বিয়ের খরচও একসাথে শেষ হয়ে যাবে। বাবা বলে যে না, এখনও রুমনার সেই বয়স হয়নি যে সে বিয়ে করে বৈবাহিক জীবন সামলাতে পারে। সেই জন্য আমি কিছুদিন পরে রুমনার বিয়ে দেব। আর রইল বাকি সুরেশের কথা। নেহাত সে খারাপ কাজে পড়ে গেছে, সেই জন্য তাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছি। তাছাড়া ছেলেমেয়ের মধ্যে অনেক পার্থক্য হয়। ছেলেদের তো ঘর সামলাতে হয় না, উল্টে তার দেখাশোনা করার জন্য একটা মেয়ে চলে আসে। কিন্তু এই মুহূর্তে যদি আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিই তবে সে হাজারো সমস্যার মধ্যে পড়ে যাবে। না জানি শ্বশুরবাড়ির ভিতরে তাকে কি কি করতে হবে। সেই জন্য কিছু সময় পরে আমি রুমনার বিয়ে দেব। এখন সব শুনে মামা বলে কোনো সমস্যা না, যেমন তোমার ইচ্ছা। যাই হোক, এইসব ভেবে আমরা ভাইয়ের জন্য বিয়ের পাত্র দেখে অনেক ধুমধাম করে ভাইয়ের বিয়ে দিয়ে দিই। আমার বড় ভাইয়ের বিয়ের পর তো যেন আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়ে গেছিল, কারণ বৌদি আসার পরে আমার ভাই সব খারাপ কাজ করা বন্ধ করে দেয়। সে খারাপ কাজ করার পাশাপাশি সব খারাপ কাজ করা ছেড়ে দেয়, আর সে অনেক মন দিয়ে নিজের কাজকর্ম করতে শুরু করে এবং সব বাড়ির দায়িত্ব পালন করতে শুরু করে। ভাই আমার বাবাকেও কাজে যেতে বারণ করে দেয়, আর বলে এখন আমি উপার্জন করি, তোমার এত ছোটখাটো চাকরি করতে হবে না। এখন বাবা সারাদিন বাড়িতে বসে আরাম করে, বৌদি তার সেবা করে, আর ভাই মন দিয়ে চাকরি করে পয়সা উপার্জন করতে শুরু করে, যার জন্য আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যেতে থাকে। পাশাপাশি আমাদের টাকাও জমতে শুরু করে। এখন আমাদের সুখের দিন ছিল। এভাবেই দিনগুলো পার হতে থাকে। আস্তে আস্তে আমার আর বৌদির মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে আমরা বৌদি আর আমি কম একে অপরের বন্দিশী ছিলাম।
আমি সব কথা আমার বৌদিকে বলতাম, আর বৌদি আমাকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে করত। সে তার নিজের সব ছোট বড় কথা আমাকে বলতো, আর সে বলতো, তুমি তো আমার নিজের ছোট বোনের মতো। আমার আর বৌদির এত ভালো সম্পর্ক দেখে বাবা আর ভাই অনেক খুশি হতো। হয়তো আমার বৌদি আমার বাবা ভাইয়ের এত ভালোবাসা পেয়ে সে তার বাবার বাড়িতেও যেতে চাইতো না। আমি মাঝে মাঝে ভাবতাম, এমন মেয়ে যে বাবার বাড়ি থাকার চেয়েও বেশি শ্বশুর বাড়িতে থাকতে পছন্দ করে। হ্যাঁ, এটাই আমার বৌদি ছিল। সে এই রকমই। হয়তো সে এখানে বাবার বাড়ির থেকে বেশি ভালোবাসা পেত, সেই জন্য সে তার বাবার বাড়িতে যেতে চাইত না। তাছাড়া তার সাথে এরকম ব্যবহার করতে আমারও ভালো মনে হতো। আর তাছাড়া আমার বাবা আমাদের সবসময় বোঝাতে যে যেমন কর্ম করবে সেরকমই ফল পাবে। আর যদি আমি আমার বৌদির সাথে ভালো ব্যবহার করি, তাহলে পরবর্তীকালে আমিও শ্বশুরবাড়ি গিয়ে ভালোভাবে থাকতে পারবো। এইভাবেই আমি সবার সাথে মিলেমিশে থাকি। এখন আমার মামা আবার আমাদের বাড়িতে এসে বলে, এখন তো আর কোনো সমস্যা নেই, এখন তো সুরেশের বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেল, এখন আমাদের রুমনার জন্য পাত্র দেখা উচিত, কারণ এখন রুমনার বিয়ের বয়স হয়ে গেছে। তখন আমার বাবা বলে, এখন আমার রুমনার বিয়ে দিতে কোনো অসুবিধা নেই, কারণ আমার ছেলে ঘর সামলে নিয়েছে, আর আমার সেবা করার জন্য আমার মেয়ের মতো একটা বৌমা এনেছে। এখন রুমনার জন্য কোনো ভালো ছেলে খুঁজতে হবে। তখন বাবা মামাকে বলেন, তোমার কাছে যদি কোনো ভালো পাত্র থাকে তবে তুমি বলো। তাছাড়া আমার ছেলের জন্য তো তুমি পাত্র খুঁজে বের করেছিলে, আর পাত্রটা এত ভালো যে আমি আজও তার গুণগান করি। এই জন্য তুমি একটা ভালো পাত্র খুঁজে দাও। তখন মামা বলে, খোঁজার কি দরকার আছে, আমার বন্ধুর ছেলেই তো আছে, তারা 2 ভাই, বাড়িতে মা বাবা 2 জন, ভাই মোট 4 জন থাকে। ছেলে একটা বড় কোম্পানিতে ভালো মাইনে চাকরি করে, আর তার বড় ভাইও একটা ভালো চাকরি করে। আসলে তার বড় ভাইয়ের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। এই জন্য ছোট ছেলের জন্য পাত্র খোঁজা হচ্ছে। ছোট ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাওয়া গেলে 2 ভাইয়ের বিয়ে একসাথে দিয়ে দেবে। সেই জন্য তারা আমাকে পাত্রের জন্য বলেছে। তাই আমি রুমনার কথা তাদেরকে বলেছি। সেই জন্য আমার মনে হলো তোমার থেকে অনুমতি নেওয়া উচিত। বাবা বলল, এতে মত নেওয়ার কি দরকার আছে, তোমার যখন ইচ্ছা ছেলের বাড়ির লোকেদের ডাকতে পারো, আমরা তৈরি আছি। মামা বলল, ঠিক আছে, তবে কাল ডেকে নেব। পরের দিন আমার স্বামী তার কিছু বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে আমার জন্য পাত্র দেখতে আসে। আমার স্বামীর নাম ছিল রমেশ। রমেশকে দেখতে অনেক সুন্দর ছিল, আর ভালো পোশাক পরার জন্য তাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। রমেশকে দেখে তো আমার হুঁশ উড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে এত সুন্দর ছেলে কি আমাকে পছন্দ করবে। কিন্তু যখন নিজেদের মধ্যে কথা বলার জন্য আমাদের 2 জনকে একা জায়গায় ছেড়ে দেওয়া হয়, তখন রমেশের কথা আমার মন ছুঁয়ে যায়। রমেশ এত মিষ্টি করে এত ভালো করে কথা বলছিল যে মনে মনে আমি তাকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলাম। আর পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন কোনো রকমে আমাদের বিয়েটা হয়ে যায়। কারণ প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে তার স্বামী দেখতে সুন্দর হবে, ভদ্র হবে, আর এই সমস্ত গুণ রমেশের মধ্যে ছিল। আমি কি করে তাকে ছেড়ে দিই? তখন আমি ভাবি, যদি আমার ভাগ্যে রমেশ থাকে তো নিশ্চয়ই তার সাথে আমার বিয়ে হবে। যাই হোক, তারা আমাকে দেখে বাড়ি চলে যায়, আর কিছুদিন পরে ফোন করে বলে যে আমাকে তাদের অনেক পছন্দ হয়েছে। এইভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। আমি আর রমেশ ফোনে কথা বলতে থাকি। এইভাবেই দিন পার হতে থাকে। রমেশের সাথে কথা বলতে আমার একটুও ভয় হতো না। আমি পুরোপুরি রমেশকে ভালোবেসে ফেলেছিলাম। আর এইভাবেই আমাদের বিয়ের দিন কাছে আসতে থাকে। আমাদের বাড়িতে আত্মীয়রা আসতে শুরু করে দিয়েছিল, আর আমার বড় ভাই বিয়ের দায়িত্ব অনেক ভালোভাবে সামলে নিয়েছিল। সে কোনো জিনিসের অভাব রাখিনি। এত সুন্দর পরিবেশ তৈরি করেছিল, দেখে মনে হচ্ছিল মেয়ে নয়, যেন ছেলের বিয়ে হচ্ছে। অনেক ভালো করে আমার বাবা আর আমার ভাই আমার বিয়ে দিতে চেয়েছিল। বলতো রুমনার বিয়েতে কোনো জিনিসের যেন অভাব না হয়। বাবা বলল, আমি কখনো চাই না যে রুমনা এটা মনে হোক যে তার মা থাকলে আরও ভালো করে বিয়ে হতো। কিন্তু আমার মায়ের অভাব তো সে চেয়েও পূরণ করতে পারবে না। তবে সে আমার জন্য এত কিছু করছিল যে আমি তার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। কিন্তু এত আত্মীয়দের ভিড়েও আমার মায়ের কথা অনেক বেশি করে মনে পড়ছিল। আমি কাউকে এটা বুঝাতে দিইনি, কারণ আমি চাইছিলাম না যে সবার মন খারাপ হয়ে যাক, তারা সবাই অকারণেই চিন্তিত হয়ে পড়ুক। সেই জন্য আমি তাদের সামনে সবসময় হাসি খুশি থাকতাম, যাতে তারা এটা কখনো বুঝতে না পারে যে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। এইভাবে বিয়ের দিন চলে এলো। আমার রমেশের সাথে অনেক ভালো করে বিয়ে হয়ে গেল, আর আমি নিজের বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আমি অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে যাই, আর অনেক ভালো করে আমার গৃহে প্রবেশ করানো হয়েছিল। অনেক নিয়ম পালন করার সাথে সাথে আমাকে কিছু মেয়েদের মাঝখানে বসানো হলো, যারা রমেশের গুণগান করছিল। তাদের গুণগান শুনতে আমার অনেক ভালো মনে হচ্ছিল, আর তাছাড়া তার গুণগুলো ঠিক ছিল।
কারণ এতদিন ধরে আমি রমেশের মধ্যে এসব গুণগুলো দেখেছিলাম। আমি এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন রমেশের সাথে সময় পার করব। অনেক অল্প সময়ের মধ্যেই আমাকে রমেশের ঘরে বসিয়ে দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যেই রমেশ ঘরে চলে আসে। তার ঘরে আসার পরে আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি, তারপর আমাদের নতুন জীবন শুরু করি। পরের দিন আমি ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করে আমার কাজ করতে থাকি। আমি আমার বড় দিদির সাথে অনেক ভালো মিশে গিয়েছিলাম। আসলে রমেশের বিয়ের দিন তার বড় ভাইয়ের বিয়েও হয়েছিল। আমাদের দুইজনের বউকে একসাথে গৃহপ্রবেশ করানো হয়েছিল, আর আমাদের দুইজনেরই আজকে এই বাড়িতে প্রথম দিন। আমরা দুইজনে মিলে একসাথে মিষ্টি বানাই আর সবার মন জয় করে নিই। এখন আমি আমার স্বামীর বড় ভাইয়ের বউকে বড় দিদির মতো মানতে শুরু করেছিলাম। আমি তার সেবাও করতাম। আমার বড় দিদি অনেক খুশি ছিল। আমরা দুইজন বোনের মতোই থাকতাম, আর আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। আমাদের এত ভালো সম্পর্ক দেখে বাড়ির লোকও অনেক খুশি হতো। এখন দিনেশও কাজে যেতে শুরু করে দিয়েছিল। এভাবে আমাদের অনেক আনন্দে দিন পার হতে থাকে। কে জানতো যে এত খুশির মাঝখানে